মুছে তোমার এরকম আছে না, একটু আপনি ধরে নিলে ধরে দেবে না, হাঁটুটাকে এরকম নিয়ে চলে হাঁটুটা পিছনে নিয়ে বলতেছে ম্যাডাম পারবো না। ইতিমধ্যে প্রায় 5-7 মিনিট সে ব্ল্যাকবোর্ড বুঝছে। তারপর ম্যাডাম তো মহারানী, উনি জাপান থেকে সদ্য পিএইচডি করা, উনি আবার বিবাহ শাদী করে নাই, তখন ওনার 38-39 বছর বয়স, খুবই খিটখিটে মেজাজ। উনি এক পর্যন্ত স্ট্রেট অ্যারাউন্ড ফ্রম মাই রুম ক্লাস, সে একটি কথাও না, সোজা বেরিয়ে চলে গেছে, কোনো কথা নেই, সেটা ক্লাসে গেছে। আমি আমার ওই জীবনটাতে কেন জানি তোমাদেরকে দেখে আমি ফেরত পেয়ে যাচ্ছি আর কি। এই ধরনের একটি অনুষ্ঠান হওয়া দরকার। মানুষের মধ্যে সম্প্রীতির অনেক কমে গেছে। এটা কি লাইটটাকে কিছু কিছু অফ করা যায় না? এটা কারণ আমি সবাইকে দেখতে পাচ্ছি না, সবাই আমাকে দেখতে পাচ্ছে। এবার আমি সবাইকে দেখতে পাচ্ছি। আমাদের যে মানুষের জীবনের যে চলার গতিপথ, এখানে ভাত তরকারি যদি তুমি বলো আজকে কয়েকদিন গরু মাংস খাওয়ার পর আর ভালো লাগবে না, তখন একটু আচার, একটু সালাদ, একটু এইরকম জিনিস লাগে। ঠিক তেমনিভাবে জীবনে যত কাজকর্মই করি না কেন, এই ধরনের ছোটোখাটো কিছু অনুষ্ঠান, কিছু সামাজিকতা, এগুলো না থাকলে জীবনটা বিস্বাদ হয়ে যায় না? আমি দুটো শব্দের পার্থক্য বলি তোমাদেরকে, মনে থাকলে ভালো লাগবে তোমাদের। সুখ এবং শান্তির পার্থক্য তোমরা জানো কিনা? আরেকটা হচ্ছে সফল, দুই জোড়া শব্দ বলি, সফল এবং সার্থক। আমি প্রথমে সুখ এবং শান্তির পার্থক্য বলি। আমাদের দেশে অনেকেই দেখবা গ্রাম অঞ্চলে মেয়েকে বিয়ে দিয়ে মা খুব গর্বের সাথে বলে, আমার বড় মেয়েকে বিয়ে দিচ্ছি, জামাই তো সৌদি আরব থেকে 3 মনোদনের স্বর্ণের ঘরে নিয়ে আসছে। সুখের কোনো অন্ত নাই। মেয়েটা শান্তিতে আছে কিনা এটা কিন্তু মা খেয়াল করে। কোথায় বুঝতে পেরেছে? সুখের উপকরণটা কি? সুখের উপকরণ হচ্ছে, মনে করো এই রুমটাতে আমরা যে আছি, এখানে এই মঞ্চটা আরও অনেক টকটকে ঝকঝকে হতে পারতো, এটা খুব কমই হতে পারতো বিদেশে যেভাবে হয়। তোমাদের এই রুমের মধ্যে এসি থাকতে পারতো, সাউন্ড সিস্টেমটা আরও অনেক উন্নত হতে পারতো, তারপরে বসার সিটগুলো সবগুলোই চমৎকার হতে পারতো না? অল দিস থিংস আর সুখের উপকরণ। কিন্তু মনে করো আমি মুহূর্তের মধ্যে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো সব ঘটায় দিলাম। মনে করো তোমাদের মধ্যে একজনের ছোট ভাইয়ের অসুখ, অথবা বাড়িতে বা কারো প্রেমিকার সাথে ঝগড়া হয়েছে আজকে বিকাল 3টার সময়। যত সুখের উপকরণে আমি এখানে এনে দিই, তার মনের মধ্যে শান্তি থাকবে কিনা? কি থাকবে কিনা বলো? ছোট ভাইয়ের অসুখ, তার মনের শান্তি থাকবে না। তাহলে সুখের উপকরণগুলো ক্রয় করা যায়, শান্তির উপকরণ ক্রয় করা যায়। ক্লিয়ার কিনা তোমার? আমি একটা বাস্তব উদাহরণ দিই। আমি অনেক আগে একটা নাটক দেখেছিলাম, যখন হাতির ঝিল প্রকল্প হয় নাই। ওই নাটক ধরো 2098, 99 বা 96 সালের দিকে নাটক। এক লোক সারা জীবন ছোটবেলা থেকে 2 নম্বরী করে বড় হয়েছে। সে কোটি কোটি টাকার মালিক হয়েছে, ধরো বন্ধুর সাথে ব্যবসা করছে, ব্যবসা মেরে দিয়েছে, তারপরে কোথাও চাকরি করতে গেছে, সেখানে অগাধিক ঘুষ খেয়েছে, বিদেশে গিয়েছে, সেখানে টাকা ইনকাম করেছে। এখন শেষ বয়সে সে তার পরিবারে ভালো লাগে না, মেয়েকে একদিকে, ছেলে একদিকে, ছেলের বউ আরেকদিকে। সেই চিন্তা করলো যে আমি এই বাড়িতে থাকবো না, আমি সোনারগাঁ হোটেলে চলে যাবো, যেখানে কলিং বেল চাকরি সবই পাওয়া যায়। সে সোনারগাঁ হোটেলে চলে গেল। যাওয়ার পর সারা রাত ঘুমানোর চেষ্টা করছে, ঘুমাসে না। কারণ তার মাথায় কাজ করে, আচ্ছা খাতুনগঞ্জে ব্যবসা করার সময় ওই ফ্রেন্ডের ফ্যামিলিটাকে ধ্বংস করে দিয়ে আমি যে তাকে ব্যবসায় বসিয়ে দিলাম, তার মেয়েটা কি ফ্যামিলির পরীক্ষা থেকে মেরেছে কিনা, তার ছেলেটার একটা বিদেশ যাওয়ার কথা ছিল, সেখানে যেতে পেরেছে কিনা, এসব কামড়ায়, তার মাথার মধ্যে কামড় দেয়, ঘুমাতে পারে না। সকাল 9টার সময় সে উঠে তোমার ওই যে 6তলা বিল্ডিংয়ের সোনারগাঁ হোটেলের পিছনে যে ঝিল ছিল ওটা দেখে না তোমরা, যেখানে তোমার শীতকালে, বর্ষাকালে তো পানি থাকতো, শীতকালে শুকনো হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঠেলা গাড়ি, রিক্সা ড্রাইভাররা গিয়ে ওই প্লাস্টিকের ইয়ে দিয়ে তারা বসবাস করতো, সেখানে মানে বস্তি ঝুপড়ি করে থাকতে হবে। তো সেরকম পর্দা খুলে নিচের দিকে তাকাচ্ছে, এসি টেসি অফ করে দিয়ে চিন্তা করতে দেখি কী অবস্থা। তাকিয়ে দেখে যে নিচে মাঝ বয়সী একটা লোক শুয়ে আছে, সকাল 9:30, শীতকালে 15
হাতের মধ্যে এরকম একটা শিশু শুয়ে আছে 3-4 বছরের, পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে চরম ঘুমে তারা ঘুমাচ্ছে। ওই লোকটি তখন বলছে যে আমি আছি মহা শান্তিতে, আর ওই দুজন আছে আমি আছি মহা সুখে, ওই দুজন আছে মহা শান্তিতে। So can you differentiate between peace and happiness? Right at this moment. Second, আমি শব্দের দিকে আসি। আমরা কথায় কথায় বলি, আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে প্রতিষ্ঠাতা প্রফেসর আবু সাইদ স্যারকে একবার টেলিভিশনের একটা অনুষ্ঠানে জিজ্ঞেস করা হলো যে স্যার আপনি তো জীবনে অনেক কিছু করলেন, নিজেকে কতটুকু সফল বলে আপনি মনে করেন? তো স্যারের উত্তর ছিল এরকম যে দেখো, আমি জীবনে কখনো সফল হতে চাই না, এই প্রশ্নটা আমাকে করাটাই অবান্তর। বরং তুমি আমাকে প্রশ্ন করতে পারো এজ এ হিউম্যান বিইং, আমার এই হিউম্যান বিইংয়ের জীবন, মানুষের জীবন হিসাবে আমার জীবনটা কতটুকু সার্থক হয়েছে, এই প্রশ্ন করতে পারো। এখন যে মেয়ে অ্যাঙ্কর, সে কিছুটা ঘাবড়ে গেছে, সে বলছে যে স্যার আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিষয়টা যদি একটু খুলে বলেন আমি বুঝতে পারি। তখন স্যার বলছেন যে দেখো, আমাদের লালবাগের কোনো একটা বাড়িতে আজকে রাতে যদি কোনো একটা লোক চুরি করার নিয়োগ করে, আর সে যদি চুরি করে ধরা না পড়ে, চুরির টাকা যদি তার সংসার চলে, ব্যবসা বাণিজ্য হয় এবং সে উপর দিকে উঠতে থাকে, তুমি কি তাকে একজন সফল চোর বলবে না? অবশ্যই বলতে হবে। কারণ চোরের সফলতা হচ্ছে ধরা না পড়া, তাকে তুমি সফল চোর বলতে হবে। একজন চোরও কিন্তু যাওয়ার সময় সে তার ছোট্ট শিশুটিকে কপালে চুমু খেয়ে যায়, বউকে বলে দোয়া করিস যাতে ধরা না পড়ি, আল্লাহ আল্লাহ করতে করতে যায়, খোদা ভগবান যাই বলে, যায় না? অবশ্যই যায়। সেও চিন্তা করেই যায়, তাকে আমরা সফল চোর বলবো। আরেকজন মনে করো খাতুনগঞ্জের একজন ব্যবসায়ী কিংবা আমাদের থানারি বাজারে, সে সয়াবিন তেল আছে একটা সাদা, ওটার মধ্যে একটা কেমিক্যাল দিয়ে দিলে এটা নারকেলের তেল হয়ে যায়। সেই সয়াবিন তেলের সাথে নারকেলের তেলের কেমিক্যাল দিয়ে যদি নারকেল তেল বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়, একটা থেকে আরেকটা ব্যবসা করে ফেলে, আমরা তাকে কি বলি? উদীয়মান সফল ব্যবসায়ী বলি না? শুধু বলেই না, তাকে আমরা স্কুলে ফুটবল খেলার প্রধান অতিথি করে নিয়ে আসি, হেডমাস্টারকে নিচে বসাই। হেডমাস্টার সাহেব ওই ভাইকে বিস্কুট চা চানাচুর দিতে দেরি হলে স্থানীয় নেতা টেবিলের মধ্যে থাকুন, এই আপনার কোনো খবর দেবো না, ভাই এমন হয়ে গেছে, আপনি কোনো চা বিস্কুট পেলেন না। কারণ ভাইয়ের টাকায় ফুটবল খেলা হচ্ছে, ভাইয়ের টাকায় এই জিনিস ক্রয় করা হয়েছে। সুতরাং ভাইকে খুশি করার জন্য হেডমাস্টারকে নিচে বসিয়ে আমরা কিন্তু তাকে প্রধান অতিথি করে দিচ্ছি, তাকে আমরা সফল ব্যবসায়ী বলছি, উদীয়মান ব্যবসায়ী বলছি। একবার জিজ্ঞেস করছি না সেই ব্যবসায় কীভাবে উদীয়মান হলো, কোত্থেকে এত টাকা 3 বছরের ভিতরে তার হয়ে গেল, করি আমরা ব্যবসা? জিজ্ঞেস করি? এই দুজন লোক সার্থক হিউম্যান বিং কিনা? চোরের উদাহরণ দিলাম, আরেকজন ব্যবসায়ীর উদাহরণ দিলাম, এই দুজন সার্থক হিউম্যান বিং কিনা? নো। কি সবাই বলছে না কেন? সবাইকে আমার কথা বুঝতে পারছে না মনে? এই দুজন সার্থক হিউম্যান বিং না। তাহলে হিউম্যান বিংয়ের জীবনকে সার্থক করার জন্য কী দরকার? স্যার তখন জবাব দিচ্ছেন এরকম যে, মনে করেন প্রাইমারি স্কুলে একজন শিক্ষক, তিনি যদি সারা জীবন করাপশান করেন, তিনি ভার্চুয়ালি আমার তহসিল অফিসের একটা কেরানির একদিনের সমান করাপশন করতে পারবেন না। তিনি আমার পুলিশ কিংবা ট্যাক্স কিংবা কাস্টমস কিংবা আমার অন্যান্য যারা আছে তাদের একদিনের সমান করাপশন করতে পারবেন না। কেমনি করতে পারবেন? উনি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চাঁদা থেকে 20 টাকা নিজের চা হিসাবে পেয়ে করতে পারবেন। এর বেশি কিছু করার সুযোগ ওনার আছে না। উনি একজন গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক, 2 কিলোমিটার দূরে স্কুল, হেঁটে রওনা করলেন। স্কুলে রওনা করছেন শিক্ষক, পথে দেখলেন ছোট্ট একটা শিশু হামাগুড়ি দিয়ে পানিতে পড়ে যাচ্ছে। শিক্ষক শিশুকে তার মায়ের কোলে তুলে দিলেন। আর একটু সামনে গেলেন, গরু পাকা ধান খেয়ে ফেলতেছে, গরুকে ধরে এনে বেঁধে দিলেন অথবা মালিকের হাতে দিলেন। কিংবা আরেকটু সামনে গিয়ে দেখলেন যে 1.5 কিলোমিটার রাস্তা, মাঠঘাট, মানে চারিদিকে ধান ক্ষেত, কেউ নাই। একজন বুড়ো দাদিমা একটা রিক্সায় ওঠার চেষ্টা করতেছে, ইয়াং রিক্সা ড্রাইভার পাশে দাঁড়িয়ে সিগারেট টানতেছে রাস্তায় এবং গান গাইতেছে, 700 থেকে পার করে নিব না। বুড়ো দাদিমা উঠতে পারতেছে। শিক্ষক তার নিজের নানি দাদি হলে যেরকম মাতৃস্নেহে তুলতেন, এরকম মাতৃস্নেহে ওই দাদিকে রিক্সায় তুললেন, তুলে বললেন, এই যে রিক্সা ড্রাইভার বা এদিকে আসেন। উনি খুব বৃদ্ধ, গর্ত দেখে আস্তে আস্তে চালায় যায়। দাদি আপনি একটু ধরে রাখেন।
এইভাবে শিক্ষক স্কুলে গেলেন, পাঠদান করলেন, স্কুল থেকে বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পর সর্বশেষ কী হবে? 57 বা 59 বছর পরে ওনার চাকরি শেষ। উনি টেনশনের জন্য আমার অফিসে, আমার ডিসি অফিসে, অ্যাকাউন্টস অফিস আছে, এখানে আসবেন। উনি খালি ঘুরতেই থাকবেন, এই ফাইল সেই ফাইল, আপনার এই কাগজ লাগবে, ওই কাগজ লাগবে, এসব চলতেই থাকবে। এক পর্যায়ে 6 মাস পরে ওই অফিসের একজন কেরানি শিক্ষককে এভাবে বলবেন, আপনি এদিকে আসেন। অফিসের থেকে আমগাছ তুলে নিয়ে কানে কানে বলবেন, এই যে আপনি কথা বুঝেন না, 372 টাকা দশনা নিয়ে আসেন, কালকে সকালবেলা আপনার ফাইল হবে। শিক্ষক 372 টাকা দশনা দিবেন, তারপর তার ফাইল হবে। আপনি এই শিক্ষককে কি বলবেন? তার জীবনে সফলতা কোথায়? তাকে কি সার্থক হিউম্যান বিং বলবেন না? বলবেন কিনা বলেন? তোমরা বলবা কিনা? প্রশ্ন হচ্ছে, আমার দুইটা জোড়া শব্দ, আমরা সুখের পেছনে ঘুরবো না শান্তির পেছনে ঘুরবো? আমরা সফলতার পেছনে ঘুরবো না সার্থকতার পেছনে ঘুরবো? আজকে এই তরুণ প্রজন্মের কাছে আমি এই প্রশ্নটুকু করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। কোনটার পেছনে ঘুরবো? শান্তি পাওয়া গেল, দ্বিতীয়টা সার্থকতা। আমরা আমাদের জীবনকে সার্থক করে মৃত্যুর প্রাক্কালে 65-70 বছর বয়সে নিজেকে নিজে যখন প্রশ্ন করব, আমার বোধহয় যাওয়ার সময় হয়ে গেছে, নজরুলের সেই গান আমার যাওয়ার সময় হলো, তখন যদি প্রশ্ন করে আমি বলি, বাংলাদেশ নামক একটি কান্ট্রিতে আমি জন্মগ্রহণ করেছিলাম, এই কান্ট্রির উন্নয়নকে আমি উন্নয়ন মেলার জন্য আমি দেরি হয়েছে, এখানে আমি আসতে, তোমাদের এখানে আসতাম আমি আরও আগে, কালকে আগামী পরশু থেকে এখানে উন্নয়ন মেলা হবে। বাংলাদেশ নামক উন্নয়ন মেলা, উন্নয়নের যে গ্রাফ, ওই গ্রাফে কোথায় আমার অবস্থান? এই গ্রাফে আমার অবস্থান দুই জায়গায় থাকতে পারে। আমার এলাকায় ডাঙ্গুলি খেলা হয়েছে, আমি খেলার মধ্যে ছিলাম, অথবা আমার এলাকায় স্কুলের মাঠের মধ্যে মাটি ফেলা হয়েছে, আমি সেটাতে ছিলাম। আমার এলাকায় জুয়া তাস হয়েছে, আমি এগুলোতে ছিলাম। আবার আমার এলাকায় জুয়া তাস বন্ধ হয়েছে, আমি সেটাতে ছিলাম। প্রশ্নের উত্তর 60-70 বয়সে পেয়ে যাওয়া। ওই বয়সে যদি তোমার নিজ থেকে প্রশ্নের উত্তর আসে, ইয়েস, আমি আমার টোটাল লাইফে যা কর্মকাণ্ড করেছি তার 80% মানুষের কল্যাণে করেছি, আর 20% আমি জানি না, আল্লাহ খোদা ভগবান যিশু তুমি যাই থাকো না কেন আমাকে মাফ করো, বাকি 20%-এর জন্য হয়তো কেউ মাফ করবে। বাট 80% যদি নেগেটিভ আসে, 80% যদি নেগেটিভ আসে যে না আমি কি করেছি, তখন ভাল লাগবে না, তখন মনে হবে যে আমার জীবনটা সফলই হয়েছে, আমি সার্থক হতে পারিনি। আমরা কিছুদিন আগে যে হেডমাস্টার আমাকে বললেন, আমরা কিছুদিন আগে জাপানে গিয়েছিলাম ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরি, সেখানে গিয়ে আমার আরেকটা চোখ খুলে গিয়েছে। সেটা কি, বাংলাদেশে আমরা স্কাউট অনেকে শখ করে করি, কিন্তু পৃথিবীতে যেমন আমাদের বাংলাদেশের পাশের তাবুটাই ছিল আমেরিকার তাবু, 5000 আসছে তারা, 5000, এবং আমাদের আরেক পাশে ছিল ইউকে, ইংল্যান্ডের তাবু, ওরা আসছে 3000। এবং স্কাউট তারা করে সব বনেদি ফ্যামিলি, কোটি কোটি টাকার মালিক যারা তারা, কিন্তু তারা আমাদের সাথে এরকম মাটিতে শুয়ে আছে, মানুষের সেবা করতেছে, সেই আমেরিকা থেকে এসে জাপানে থাকতেছে, জাপান থেকে গিয়ে আবার হয়তো ওই জায়গায় একটা আমাদেরকে এই ধরনের মেন্টালিটি গড়ে তুলতে হবে। এবং জীবন সায়ান্নে 65 থেকে 70 বা 80, 90 যাই বাঁচি, নিজেকে প্রশ্ন করলে যাতে 80% পজিটিভ অ্যান্সার পাই, আর শান্তি এবং সফলতার পথে আমরা যাই, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই ব্যাচের সকলের উত্তর কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। আমি এরকম সব জায়গায় মানে গিয়ে স্যারের কথা বলি যে স্যার অনেক সুন্দর করে কথাগুলো বলেন। যাই হোক, এ পর্যায়ে আমাদের মাঝে আরেকজন শিক্ষক আছেন, আমি শিক্ষককে অনুরোধ করেছি এখানে বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু স্যার শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় এখানে বক্তব্য দিতে পারছেন না। আমরা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে শিক্ষকদের সম্মানিত করব, তাদের ক্রেস্ট তাদের হাতে তুলে দিব। আমি মুশফিকুর রহিম মিতুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, আহ্বায়ক স্বপ্নের 2003। আমি প্রথমে আমাদের সম্মানিত শিক্ষক
বগুড়া জেলা স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব রমজান আলী আকন্দ স্যারকে তার জন্য নির্ধারিত প্রেসটি তুলে দিবেন জনাব মুশফিকুর রহিম মিতু। স্যার আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন। ঈদের পরদিন অডিটোরিয়াম এইভাবে পাওয়া এবং দুটো রুম খুলে দেওয়া সবই স্যারের আশীর্বাদের কারণেই হয়েছে। স্যারের জন্য একটা বড় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক স্যারকে ক্রেস্ট প্রদান। সবাই একটু করতালির মাধ্যমে স্যারকে উৎসাহিত করুন। এবার শ্যামপদ মুস্তাফিজ স্যারকে ক্রেস্ট তুলে দিচ্ছে মুশফিকুর রহিম মিতু। এবার কেক কাটার পালা। গৌরবময় 12টি বছর যে অতিবাহিত করলাম সে মাইল ফলককে